চায়নার গুয়াংজু এমন একটা শহর যেটা মন ছুঁয়ে যেতে পারে এক পলকেই। প্রাচীন নয়নাভিরাম টেম্পল থেকে শুরু করে আধুনিক বিশ্বের বিস্ময়কর স্থাপত্য সব কিছুর দেখা মেলে এখানে। 4 দিনের এই গুয়াংজু ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় পর্ব। সব দর্শনীয় স্থান কিন্তু টাকা দিয়ে এন্ট্রি নিতে হয় না, কিছু কিছু স্থান ফ্রিতেও দেখা যায়। আজকে এমন একটি জায়গায় এসেছি যেটা ফ্রি এন্ট্রি, গুয়াংডং মিউজিয়াম অফ গুয়াংজু। পাল নদীর তীরে আধুনিক স্থাপত্যের এক বিস্ময় এই গুয়াংডং মিউজিয়াম। আধুনিকতার মোড়কে ভিতরে আছে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য। শুনেছি গুয়াংডং মিউজিয়ামে আছে একটা ড্রাগন স্কাল্পচার, একটাও হতে পারে আবার বেশিও হতে পারে, আর ওদের ঐতিহ্য বা কালচারগুলো কীরকম তার একটা ভিউ করে দেওয়া হয়েছে। আজকে আমরা এক্সপ্লোর করব সেটাই। ফ্লোরের মধ্যে সকালবেলার কোনো একটা ফুল পড়ে আছে, আর দেখতে যথেষ্ট রিল্যাক্সিং। আর বয়স্করা হাঁটাহাঁটি করছে, যেহেতু সকালবেলা ওরা তো খুব মর্নিং ওয়াক করে। ওকে, পাসপোর্ট দেখিয়ে এন্ট্রি নিলাম। এখানে যেখানে যাবেন পাসপোর্ট কিন্তু মাস্ট, ইউ মাস্ট ব্রিং পাসপোর্টস এভরিহোয়ার ইন চায়না। এটা ফ্রি এন্ট্রি, বাট পাসপোর্ট দিয়ে আপনার পরিচয় যাচাই করে তারপর ওরা এন্ট্রি দিবে। মিউজিয়ামে ঢুকার আগে ব্যাগেজ চেক করে তারপরে ঢুকতে হবে, আর আপনাকেও চেক করবে। মিউজিয়ামে ঢুকে প্রথমেই পড়বে এক বিশাল হল রুম। এই রুম এতই বড় আমরা কনফিউজড হয়ে গিয়েছিলাম কোন দিক থেকে শুরু করব আর কোন দিকে গিয়ে শেষ করব। চাইনিজ লেখা তো আর কোনো বোঝার সাধ্য নেই, কিন্তু এটা বুঝতে পারছি এটা চায়নার ওল্ড কালচার কীরকম ছিল তার একটা প্রতিফলন ঘটানো হয়েছে। বিউটিফুল ডিজাইন। ফ্লোরে হাঁটার রাস্তায় রাখা আছে এই জীবাশ্মগুলো। ফ্লোরে অল্প একটু হাঁটতেই আমাদের চোখ স্থির হয়ে গেল একটা জিনিস দেখে, কাচের তৈরি বিশাল এক চাইনিজ মানচিত্র। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চায়নার হোল মানচিত্র। দেখেন কত বড়, লুক এট দ্যাট হিউজ। ইভেন ছবি তুলতে চাচ্ছে, ছবি তো আসছে না। উপরে তলায় যাচ্ছি নিচতলাতে। নিচতলাতে তো খুব বিউটিফুল একটা চাইনিজ মানচিত্র ছিল। লেটস এক্সপ্লোর দ্য আপার ফ্লোর। চায়নাতে যে কারুকাজগুলো দেখছি এগুলো এতটাই নিখুঁত, মানে সামনে থেকে না দেখলে আসলে চোখে বিশ্বাস করানো যায় না। প্রত্যেকটা কাজ বোধ খুবই নিখুঁত। এই ফ্লোরটা মেইনলি চাইনিজ কালচার, তাদের ঐতিহ্য ও তাদের ইতিহাসকে কেন্দ্র করেই বানানো। এই একটা চিত্রকর্মই যেন বহন করে চলেছে হাজার বছরের চাইনিজদের ইতিহাস। এটা একটা ডিজিটাল ক্লক, আমরা এখন ডিজিটাল ক্লকের মধ্যে এন্ট্রি করছি। মিউজিয়ামের ক্লক সেকশনে প্রাচীন চায়না ও ইউরোপীয় ঘড়ির অপূর্ব সংগ্রহ দেখা যায়, যেখানে সময় মাপার ইতিহাস আর শিল্পকৌশল একসাথে জীবন্ত হয়ে উঠেছে। ক্লকের ভিতরে ঢোকার পর দেখছি বিভিন্ন রকমের ক্লক, অ্যানশিয়েন্ট ক্লক, রাজকীয় ক্লক। ক্লকও যে এত রকম হতে পারে এটা আগে আসলে বিশ্বাস করিনি, আমি বিশ্বাস করতে বাধ্য হলাম। প্রতিটি ঘড়ির সামনেই ছোট করে লেখা আছে সেই ঘড়ির বর্ণনা। আবার আপনি চাইলেই শুনতে পারবেন সেই ঘড়ির টিকটিক সাউন্ড। How are you? I can hear the sound again. With this thing, you have to put this in your ear so that you can hear the clock sound. এটা এমনভাবে বানানো ড্রাগনের উপরে ক্লক। এই সেকশন বাচ্চাদের জন্য হতে পারে যথেষ্ট বোরিং, তাই ঘড়ি দিয়েই করেছে তাদের খেলার ব্যবস্থা। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ব্লু হুইল। এই সেকশনে বিশাল নীল তিমি ও তাদের কঙ্কাল প্রদর্শিত হয়েছে, যা সমুদ্রের সবচেয়ে বড় প্রাণীর মহিমা সামনে এনে দেয়।
এটি শুধু একটি প্রদর্শনী নয়, বরং সমুদ্র জগতের প্রতি নতুন করে কৌতূহল জাগিয়ে তোলে। এখানে ব্লু হুইলের এনভায়রনমেন্টটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছে হুইলগুলো পানিতেই আছে। Finally, we got to the whale's location. This is the whale's heart. এটা হচ্ছে স্টোমাক, ব্লু হুইলের স্টোমাক। ভিউয়ার্স, এখন পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা বিরাট হুইলের কঙ্কাল। Wow, the Jurassic Park is here. মিউজিয়ামের ডাইনোসর গ্যালারিতে ঢুকলেই যেন সময় পিছিয়ে যায় কোটি বছর আগে। বিশাল ডাইনোসরের কঙ্কাল, আসল জীবাশ্ম, সব মিলিয়ে একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা যা ছোট বড় সবার মন কাড়ে। এখানে আছে দুটো রিয়েল জায়ান্ট ডাইনোসরের জীবাশ্ম, যার একটা দেখতে পাচ্ছেন আমার পিছনে আর একটা এপাশে। আমার পিছনের ডাইনোসরটা এতই বড়, এর মাথাটা গিয়ে পড়ছে উপরের তলাতে। পায়ে হেঁটে চলা ড্রাগনের পাশাপাশি এখানে আছে ফ্লাইং ড্রাগনের জীবাশ্ম। এটা দেখে মনে হচ্ছে এটা একটা ফ্লাইং ড্রাগন। ইয়েস, হাউস অফ ড্রাগন। মিউজিয়ামের অনেকটাই কভার করে আমরা ফিরে এলাম হল রুমে। এবার বের হওয়ার পালা, কিন্তু সাথে নিয়ে যাচ্ছি কিছু অতুলনীয় অভিজ্ঞতা। সম্পূর্ণ ফ্রিতে এরকম একটা অভিজ্ঞতা আর কোথাও পাওয়া যায় কিনা জানি না। খুব ভালো একটা সময় অতিবাহিত করলাম আমরা মিউজিয়ামে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু সাজেস্ট করেছে আমাদের ছেলে। এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার পালা। শীতকালেও কিন্তু দেখুন গাছে কত সুন্দর ফুল। যে বাইসাইকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব রেন্টে, আলিপে অথবা উইচেট দিয়ে আপনাকে পেমেন্ট করে এগুলো নিতে হবে। এখান থেকে নিয়ে আপনি আর একটা নেক্সট স্টেশনে আপনি আবার এটা ড্রপ করতে পারেন। পার আওয়ার মনে হয় এখানে হিসেব করা হয়। বিউটিফুল সিস্টেম। আমরা এখন আমাদের গুংজো হোটেলে আছি, একটু ঠান্ডা। আমরা এখন বেরোবো বেইজিং রোডটা এক্সপ্লোর করার জন্য। খুবই সুন্দর একটা রুট আমরা যেটা এক্সপ্লোর করতে যাচ্ছি, আর ওখানে হোলসেলের মার্কেটও আশেপাশে আছে, আমরা যদি পারি ওগুলো এক্সপ্লোর করব। আর তার সামনে একটা টেম্পল টাইপের আছে, যেটা এক পাশেও হচ্ছে টেম্পল, রোডের এক পাশে টেম্পল এবং অন্য পাশে মডার্ন যেসব ওদের বিল্ডিং আছে ওগুলো। সো পুরো জায়গাটা আসলে খুবই বিউটিফুল, এক পাশে মডার্ন, এক পাশে ওল্ড চায়না। আমরা আজকে সেটাই এক্সপ্লোর করতে যাব, আপনাদের সাথে ওখানে দেখা হচ্ছে। Sunday backseat tune. আমাদের গুয়াংজো হোটেল থেকে বেইজিং রোডে যেতে লেগেছে প্রায় 30 মিনিট। বেইজিং রোড থেকে বলছি, এটা গুয়াংজোতে অবস্থিত, যদিও রোডের নাম বেইজিং রোড, বাট এটা গুয়াংজোতেই অবস্থিত। আর সবসময় দেখুন পরিষ্কারের ব্যবস্থা ওরা সবসময় করছে। এই যে যখনই কোনো ময়লা পড়বে তখনই ওরা পরিষ্কার করে ফেলছে, ইভেন রোডের মাঝখানে হোক, গাড়ি দাঁড় করিয়ে দরকার হলে পরিষ্কার চলবে। চাইনিজ ড্রাগন, চাইনিজ কালচারের সাথে এই ড্রাগনগুলো একদম ওতপ্রোতভাবে জড়িত। চাইনিজ নিউ ইয়ার বা বড় কোনো উৎসবে যখন বিশাল লাল সোনালি ড্রাগন রাস্তায় নামে, তখন মানুষ বিশ্বাস করে এটি খারাপ শক্তি দূর করে নিয়ে আসে শুভ সময়। রাস্তায় হাঁটতে হাঁটতে যতই চাইনিজ পিপলদের দেখছিলাম, লক্ষ্য করছিলাম একটা ব্যাপার, কেমন জানি তাদের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে, সবসময় হাসি খুশি থাকে। বেইজিং রোডের এই পাশে আছে সব বিখ্যাত দোকানগুলি, বিখ্যাত ব্র্যান্ডের দোকানগুলি, ইন্টারন্যাশনাল যেগুলো বড় বড় ব্র্যান্ড আছে ওই সব দোকানগুলি। আর আমার ঠিক অপোজিটে সব নর্মাল দোকানগুলি, নর্মাল যেরকম ফুড কর্নার থাকে,
অথবা ছোটোখাটো সুভিনিয়ার যেসব থাকে এইসবের দোকান। এই দুই ধরনের দোকানকে মাঝখানে জাস্ট ডিভাইড করেছে এই রোডটাই অনলি। সো রোডের এক পাশে হচ্ছে ওদের কালচারাল দোকান বা কম প্রাইজের দোকান, আর রোডের অপর পাশে হচ্ছে সব বড় বড় ব্র্যান্ডের দোকান। অসম। চায়নাতে আপনি যে জায়গায় যান না কেন সব জায়গায় আপনি চাইনিজ ভাইবটা পাবেন। ইভেন পাথরও চাইনিজ ভাইব আছে। তো সুন্দর খোদাই করা না, মনে হয় ড্রয়িং করা চাইনিজ ড্রাগন বা চাইনিজ মোস্টেক নিয়ে এই জিনিসগুলো আসলে দেখতে অসাধারণ। এখানের দোকানগুলো শুধু যে আলোকসজ্জায় সজ্জিত তা কিন্তু নয়, তারা ভুল করেনি তাদের কালচারকে রিপ্রেজেন্ট করতে। বিকেল পেরিয়ে যখন রাত নেমে এলো, বেইজিং রোডের সৌন্দর্যতা উঠে গেল একদম পিক লেভেলে। ওয়েলকাম টু বেইজিং রোড। বাটারফ্লাই, রিয়েল বাটারফ্লাই। কীভাবে এভাবে রাখা হয়েছে আমি জানি না, বাট রিয়েল বাটারফ্লাই। এখন আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন একটু চাইনিজ ল্যান্টার্ন। চাইনিজ ল্যান্টার্নগুলো চাইনিজ কালচারের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। যেখানে যাওয়া হোক না কেন আপনি চাইনিজ ল্যান্টার্নগুলো অবশ্যই দেখতে পাবেন। এবং এখানে যে কমলা কালার চাইনিজ ল্যান্টার্ন দেখা যাচ্ছে, এটা শুধু কমলা কালার না, এটা বিভিন্ন কালার হতে পারে। এটা রেড কালার হতে পারে, হোয়াইট কালারেরও হতে পারে। তবে এই রোডটা পুরোটাই কিন্তু অরেঞ্জ কালারের চাইনিজ লন্ঠন আছে। এবং এই চাইনিজ লন্ঠনগুলো সামনাসামনি দেখতে আসলেই অসাধারণ। রিয়েলি রিয়েলি বিউটিফুল। সামনে একটা চাইনিজ বুদ্ধার টেম্পল দেখছি, ওখানে একটু ঘুরে আসবো। টেম্পলের সামনে অসাধারণ ভাস্কর্য। টেম্পলে যাওয়ার আগে কিন্তু কোনো রকমের মাংস নিয়ে যাওয়া যাবে না। প্রেয়ার চলছে, প্রেয়ারের সাউন্ডগুলো আসলেই অসাধারণ। একটা আধ্যাত্মিক শক্তি আছে, বোঝাই যাচ্ছে। বেজিং রোডের একটা টেম্পল আছে যেটা খুবই বিউটিফুল, তার নাম হচ্ছে দাফু টেম্পল। তো আমরা এখন দাফু টেম্পল ভিজিট করতে আসছি। এবং এখানে চাইনিজ যে কালার বলি আমরা, গোল্ডেন কালার, সব লাইটই কিন্তু গোল্ডেন কালার করে দেওয়া। আমার মাথার উপরে যে RGB টাইপের যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাস্তার অপর পাশে। তার মানে রাস্তার অপর পাশে হচ্ছে মডার্ন চায়না, আর রাস্তার এই পাশে হচ্ছে ওল্ড চায়না। কিন্তু ওল্ড চায়না হলেও এটাকে রিনোভেট করা হয়েছে, রিনোভেট করে খুবই সুন্দর একটা রূপ দেওয়া হয়েছে এই টেম্পলটাকে। বেইজিং রোড থেকে আমরা টেম্পলে ঢুকেছিলাম টেম্পলের পিছনের গেট দিয়ে, কিন্তু যখন সামনের গেট দিয়ে বের হলাম, বিলিভ মি, আমার দেখা বেস্ট ভিউগুলোর মধ্যে এটাও একটা। আবার সেই মডার্ন বেজিং রোডে চলে আসলাম। যে স্ক্রিনটা দেখা যাচ্ছে এটা বিশাল একটা স্ক্রিন। আমার দেখার সম্ভবত সবচেয়ে বড় স্ক্রিন কিন্তু এটাই। অনেক সুন্দর একটা জার্নি আমরা শেষ করছি বেইজিং রোডে। বেইজিং রোডের পরিবেশ আর বেইজিং রোডের এই টেম্পল অসাধারণ একটা সিনারিও ক্রিয়েট করেছে, অনেক ভালো লেগেছে। আমরা ডিসেম্বরে আসছি গুয়াংজুতে। ক্রিসমাস ভাইব সব জায়গায় আছে, এখানেও ক্রিসমাস ভাইব আছে, আমাদের হোটেলের মধ্যে ক্রিসমাস ভাইব আছে। Santa going up, Santa going down.
চায়নার গংজে থেকে আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আমাদের আজকের এখনের ডেস্টিনেশন হচ্ছে শামিয়াম আইল্যান্ড। তো আমরা শামিয়াম আইল্যান্ডে যাওয়ার জন্য ট্যাক্সি নিয়ে রওনা হচ্ছি। চায়নাতে কিন্তু গুগল ম্যাপ কাজ করে না, ওদের এটার অল্টারনেটিভ আছে, যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা। তবে আমি পার্সোনালি যা দেখেছি এটা গুগল ম্যাপ থেকে আরও অনেক বেশি অ্যাডভান্স বলে মনে হয়েছে আমার। চায়নায় আসার আগে, বিশেষ করে গুয়াংজোতে আসার আগে আমাদের একটা ভ্রান্ত ধারণা ছিল যে চায়নার গুয়াংজো হয়তো অন্যান্য সিটি থেকে কিছুটা অপরিষ্কার বা কিছুটা ময়লা হতে পারে। বিভিন্ন জায়গা থেকে লোক আসে, কারণ এটা একটা বিজনেস সিটি, বিজনেস হাব বলা হয়। সো অন্যান্য ইউটিউবারদের ভিডিও দেখেও আমাদের কিছুটা ইমপ্রেশন ছিল যে হয়তো গুয়াংজো একটু অপরিষ্কার হতে পারে। বাট এখানে আসার পর আসলে আমি বুঝতে পারলাম যে আমাদের পুরো ধারণাটাই কিন্তু মিথ্যা, অনেক পরিষ্কার একটা সিটি। ইয়েস, আমরা পৌঁছে গেলাম শামিয়াম আইল্যান্ডে। গুয়াংজুর পাল নদীর তীরে অবস্থিত এই আইল্যান্ডের নাম শামিয়াম আইল্যান্ড, যেখানে 1900 শতকে ব্রিটিশ ও ফরাসিদের কনসেশন ছিল। ইউরোপীয় ধাঁচের সুন্দর স্থাপত্য, দৃষ্টিনন্দন ক্যাফে আর গাছ ঘেরা শান্ত রাস্তার জন্য পর্যটকদের কাছে এই জায়গা খুবই জনপ্রিয়। তথাকথিত চাইনিজ বিল্ডিংগুলো যেরকম হয়, এই বিল্ডিংগুলো তার থেকে আলাদা, কারণ এগুলো ছিল ইউরোপিয়ান কলোনাইজেশন। যখন ইউরোপরা চায়নাতে যখন এসেছিল তখন তারা এই বিল্ডিংগুলো বানিয়েছিল। সেই জন্য এর আকৃতি এবং আকার দেখেই বুঝতে পারবেন এখানে ইউরোপিয়ান একটু ধাঁচ পাওয়া যায়। প্রথমত সাধারণত সম্ভবত পর্তুগিজরাই এসেছিল এখানে, পর্তুগিজরা এসে কলোনাইজেশন শুরু করেছিল। পরবর্তীতে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি যেমন ফ্রান্স আসছিল, সেই জন্য পোল্যান্ড আসছিল, সেই জন্য ওদেরও কিছু স্থাপনা এখানে আছে। পাখির ডাক, শান্ত পরিবেশ আর যান্ত্রিক কোলাহল থেকে দূরে থাকতে চাইলে এই জায়গার জুড়ি মেলা ভার। আর যেহেতু ইউরোপিয়ান কলোনাইজেশন, তাহলে তো চার্চ থাকবেই। ভেরি বিউটিফুল একটা চার্চ এখানে ওরা স্থাপনা করে গেছে। চার্চের এন্ট্রি পয়েন্ট থেকে ভিতরে ঢোকা পর্যন্ত পুরোটাই অসাধারণ সুন্দর। স্থাপত্য শিল্পের নিখুঁত কাজে বানানো যীশু খ্রিস্টের বিভিন্ন রকম ভাস্কর্য চোখ জুড়িয়ে দেয়। তৎকালীন সং ডাইনেস্টি আর কুন ডাইনেস্টিতে এই গুয়াংজোর এই শামিয়াম আইল্যান্ডটা এটা একটা ফরেন ট্রেডের একটা হাব ছিল। 1856 থেকে 1860 সাল পর্যন্ত যে ওয়ারটা হয়েছিল তার নাম হচ্ছে ওপিয়াম ওয়ার, দেখে বলছি। এবং এই ওয়ারে এই সিটিকে ডিফেন্স করার জন্য এই জায়গাটাকে একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়েছিল। সময়ের অভাবে হয়তো গুয়াংজোর অনেক কিছুই দেখা হবে না, কিন্তু যা দেখেছি তাও তো কম না।